এবারও বাজেটে 2,56,000 কোটি টাকা ঘাটতি মেটানো হবে ব্যাংক ঋণে। গতবারের চেয়ে বরাদ্দ কম বিদ্যুৎ জ্বালানি খাতে, বড় অঙ্কের ভর্তুকি থাকলেও বেরিয়ে আসতে চায় সরকার। এবং বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিনও অনুশীলন বিমুখ টাইগাররা। হেড কোচ সহ অধিকাংশের হোটেল বিলাস, সমর্থনে ডালাসে আসছেন প্রবাসীরা। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। 2024-25 অর্থ বছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা হলো। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। ব্যয় মেটাতে সরকার 5,41,000 কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করেছে। এরপরও ঘাটতি 2,56,000 কোটি টাকা, যা দেশি বিদেশি ঋণ থেকে যোগান দেওয়া হবে। আগামী অর্থ বছরে দেশের জিডিপির আকার ধরা হয়েছে 55,97,414 কোটি টাকা। সানবির উপরের রিপোর্ট। দেশের 53তম আর আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী ব্রিফকেস হাতে বৃহস্পতিবার বিকেল 3টায় সংসদ অধিবেশনের কক্ষে প্রবেশ করেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। শুরু হয় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 82,582 কোটি টাকা বেশি। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা। পণ্যমূল্যের লাগাম টেনে ধরে মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখতে চায় সরকার। কৃষি খাত সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী 2024-25 অর্থ বছরে 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বরাদ্দের হিস্সায় এবারও পরিবহন ও যোগাযোগ খাত এগিয়ে। নিম্ন স্তরের মানুষকে স্বস্তি দিতে বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা বলয়। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার পর অধিবেশন শেষে পাশ করা হবে 2024-25 অর্থ বছরের চূড়ান্ত আয় ব্যয়ের খতিয়ান। বৈশ্বিক সংকট আর অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যেই আরও একটি বাজেট। নতুন এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে প্রত্যাশা জনগণের করের টাকার এই বাজেট বরাদ্দের অপচয় রোধ করে যেন সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার করা হয়। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কমছে চাল, গম ও ভোজ্য তেল সহ অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের উৎসে কর। খরচ কমছে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসায়। বাড়ছে নির্মাণ কাজে ব্যবহৃত ইট, এলইডি বাল্ব, ফ্রিজ, এসি এবং সিগারেটের দাম। থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? তাহলে শুনুন, আপনার স্বপ্ন পূরণে বাধা হচ্ছে ভ্যাটের খরচ। কারণ প্রস্তাবিত বাজেটে ইটের ওপর কর হার 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান? এখানেও 5% ভ্যাট বেড়ে দাঁড়িয়েছে 15%। তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন? এখানেও গুনতে হবে 7.5% ভ্যাট। নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে? 7.5% ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে। ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ। গলা ভেজাতে জুস খেতে দিতে হবে 15% ভ্যাট। আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই। আইসক্রিমে 10 আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে 30%। এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন? তাতেও পকেট পুড়বে আপনার, কারণ বাজেটে বেড়েছে তামাকজাত এই পণ্যের দাম। সংসারের জটিল হিসাব নিকাশ সরিয়ে পরিবার নিয়ে অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কে বেড়াতে যাবেন? 7.5%-এর পরিবর্তে 15% ভ্যাট দিতে হবে আপনাকে। মনের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন? সিম কার্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে 300 টাকা। কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও খরচ বেড়েছে আপনার।
তবে নিত্যপণ্যের ক্ষেত্রে এবারের বাজেট কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে, কারণ পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল সহ অতি প্রয়োজনীয় পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে, ফলে কমবে দাম। এই খুশিতে গুঁড়া দুধ দিয়ে 1 কাপ চা খেয়ে চাঙা হতে পারেন আপনি, কারণ গুঁড়া দুধ আমদানিতে 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের। ল্যাপটপ আমদানিতে কর হার 31% থেকে কমিয়ে 20% করা হয়েছে। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক 10% থেকে কমিয়ে 1% করা হয়েছে। এ কারণে কমবে ডায়ালাইসিস খরচ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক 20% করায় 100 টাকায় এখন থেকে সরকারকে রাজস্ব দিতে হবে 39 টাকা, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। সিম কার্ড কিনতেও 200 টাকার পরিবর্তে গুনতে হবে 300 টাকা। মোবাইল তুমি নিয়েছো কেড়ে মধুর ঘুমের স্বাদ, প্যাকেজ অফারের মোড়কে পেতেছ টাকা লুটবার ভাত। মায়ের কাছে বকুনি, বাবার তিরস্কার, মোবাইল তুমি পকেট খালির অবাক আবিষ্কার। ছন্দের সাথে বাস্তবতার ফারাক নেই খুব একটা। পকেটে 10,000 টাকা দিয়ে নির্দিষ্ট মডেলের একটি হ্যান্ডসেট কিনতে মার্কেটে গিয়ে দেখলেন দোকানি তার দাম চাইছে 11,000 টাকা। অবাক হবেন না, কারণ ডলার রেটের কারণে কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে, আর তাতেই মডেল ভেদে 500 থেকে 1000 টাকা বাড়তি গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। 11,000 টাকার মোবাইলে 200 টাকা দামের সিম কার্ড ভরবেন ভাবছেন? এখানেও হতাশ হতে হবে আপনাকে, কারণ সরকার সিম ট্যাক্স নির্ধারণ করেছে 300 টাকা। ফলে শুক্রবার সকাল থেকে নতুন দামে সিম বিক্রি করবে অপারেটররা। 42% আমাদের পেনিট্রেশন বাইরে আছে। প্রান্তিক জনগোষ্ঠীকে যদি আনতে চান, যে ট্যাক্স প্রস্তাবিত করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। মোবাইল সিম কার্ড তো কিনলেন, এবার আসি রিচার্জ প্রসঙ্গে। স্বস্তির খবর নেই এখানেও। এতদিন 100 টাকা রিচার্জে 33.25 টাকা শুল্ক দিতেন 19 কোটি সিম কার্ডধারী। তবে এবারের প্রস্তাবিত বাজেটে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের ওপর যে কর আরোপ করা হয়েছে, তাতে গ্রাহককে গুনতে হবে 39 টাকা। এত উচ্চ কর দিয়েও গর্ব করতে পারেন আপনি, কারণ পাকিস্তানকে টপকে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ কর প্রদানের রেকর্ড বাংলাদেশের দখলে। রাত্রে 00 আওয়ার থেকেই ইমপ্লিমেন্ট করব। কালকে থেকে যখন আমাদের কাস্টমাররা সার্ভিস ইউজ করবেন, তারা নতুন রেটেই আমাদের সার্ভিসগুলো পাবেন। অবশ্য ঋণ করে ঘি খাওয়ার ব্যবস্থা করেছে সরকার, কারণ ল্যাপটপ আমদানিতে শুল্ক হার 31% থেকে নামিয়ে আনা হয়েছে 20%। মোবাইল ব্যবহারের সম্পূরক শুল্ক 20% হওয়ায় টক টাইম ও ইন্টারনেট ব্যবহার থেকে বছরে 1,500 কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী, যেখানে অসৎ ব্যক্তিরা মাত্র 15% কর দিয়েই পার পাবেন, সেখানে সর্বোচ্চ 30% পর্যন্ত কর দিতে হবে বৈধ পথে উপার্জনকারীদের। এমন বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। একই প্রশ্ন সাধারণ মানুষেরও। আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী। 7,97,000 কোটি টাকার যে বিশাল বাজেট উত্থাপন করা হলো জাতীয় সংসদে, সেখানে বিশাল অঙ্কের ব্যয়ের যোগান দিতে এনবিআর এর ঘাড়ে পড়ে 4,80,000 কোটি টাকার রাজস্ব। এই রাজস্ব সংগ্রহে উঠে পড়ে লাগতে হবে সংস্থাটিকে। করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে বাড়ানো হয়েছে ব্যক্তি আয়ের করের সীমা। 5,41,000 কোটি টাকা সাধারণ মানুষের ঘাম ছুটিয়ে অবৈধ সম্পদের মালিকদের সুযোগ দিলেন অর্থমন্ত্রী। বাজেট উত্থাপনে জানিয়ে দিলেন, দেশি আইনে যাই থাকুক না কেন, বিনা প্রশ্নে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমিতে 15% কর পরিশোধ করে বিনিয়োগ করতে পারবেন অসৎ পথের উপার্জনকারীরা। অর্থাৎ সৎ ব্যক্তিদের 30% কর দিলেও অসৎ ব্যক্তিরা পার পাবেন এর অর্ধেক দিয়ে। কালো টাকা, যেটা ঘুষের টাকা যেটা আমরা বলি, সেই টাকাটাতে দিতে হচ্ছে 15%। তা আমি 15% দিয়ে সমস্যাটা কি? আমি 100 টাকা ঘুষ খেলাম, 55 টাকা দিয়ে দিলাম, তাইলে আর লাভ হলো কি আমার? এটা ভাই নিঃসন্দেহ অযৌক্তিক বিষয়। এ তারা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে, যে আসো তুমি 5 কোটি টাকা বানাও, তার মধ্যে আমার 30 লাখ টাকা দিয়ে সাদা করে নাও। বিনা প্রশ্নে কালো টাকা সাদার এই সুযোগে আরো বেপরোয়া হয়ে উঠতে পারেন অসৎ ব্যক্তিরা, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। এটা থাকা মানে হচ্ছে যারা আসলে সৎ করদাতা আছেন তারা নিরুৎসাহিত হন। এর
আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে 20,500 কোটি টাকা বৈধ করা হয়। সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় 2064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। 2 বছর বিরতি দিয়ে আবারও সেই সুযোগ দিল সরকার। তাতে দেখার বিষয় কত টাকা রাজস্ব পায় এনবিআর। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগের স্থবিরতা, বেসরকারি খাতে ঋণ দেওয়ার ঝুঁকিকে পুঁজি করে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের ঋণ নেয় সরকার। 2024-25 অর্থ বছরেও বাজেটে ঘাটতি মেটাতে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার লক্ষ্য 1,61,000 কোটি টাকা। ব্যবসায়ী অর্থনীতিবিদদের সংখ্যা এতে বাধাগ্রস্ত হবে বেসরকারি খাতের বিনিয়োগ, কমবে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি। আলতাফ হোসাইনের রিপোর্ট। প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। চাহিদা অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যর্থ হওয়ায় ঘাটতি বাজেট মেটাতে হয় ব্যাংক সহ অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ থেকে। এবারের বাজেটেও 2,56,000 কোটি টাকা ঘাটতির বেশিরভাগই নেওয়া হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। বৃহস্পতিবার প্রায় 8 লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ। গেল 5 বছরের তথ্য বলছে 2019-20 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত প্রায় 3 গুণ বেড়েছে ব্যাংক খাত থেকে নেয়া ঋণের পরিমাণ। সংকট কাটাতে তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান না থাকায় নতুন অর্থ বছরের জন্য ব্যাংক থেকে 1,37,500 কোটি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 23,400 কোটি টাকা ঋণ নেবে সরকার। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করাই এমনিতেই বিপাকে শিল্প উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সরকারের ব্যাংক নির্ভরতায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। বেসরকারি খাতে চলতি ঋণের প্রবাহ যদি না বাড়ার সুযোগ থাকে, তখন এটা ব্যবসা বাণিজ্যের জন্য একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ক্রিয়েট করবে। সুদের হার বাড়লে আপনার ইকোনমিক গ্রোথ রেট কমতে বাধ্য, প্রোডাকশন খরচ বেড়ে যায়, ইনফ্লেশনের উপরেও একটা বড় ধরনের চাপ পড়ে। অর্থনীতিবিদরা বলছেন ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়লে বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থান। মূল্যস্ফীতি আছে, রিজার্ভ কমে যাচ্ছে। সরকার ইমিডিয়েটলি যদি আর্থিক খাতটা যদি সুসংগত না হয়, সেটা ব্যাংকিং সেক্টরটা, ব্যবসা বাণিজ্য যদি ভালো না হয়, তবে সরকার কি করে ট্যাক্স আদায় করবে, প্রত্যক্ষ কর বলেন, পরোক্ষ কর বলেন, ভ্যাট আদায় করে, ডিফিকাল্ট হয়ে যাবে। ব্যাংকের দুর্বলতা কাটাতে ঋণ খেলাপি ও দুর্নীতি অনিয়ম বন্ধে সুশাসন নিশ্চিত করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গতবারের তুলনায় বরাদ্দ কমল বিদ্যুৎ ও জ্বালানি খাতে। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, স্থলভাগে ও সাগরে গ্যাস অনুসন্ধান, সামুদ্রিক সম্পদ আহরণ ও নবায়নযোগ্য খাতে প্রস্তাব করা হয়েছে বিশেষ বরাদ্দ। ফারুক ভাই রবিনের রিপোর্ট। প্রতিবারই বাজেটে বিশেষ নজর থাকে অর্থনীতির চালিকা শক্তি বিদ্যুৎ ও জ্বালানি খাতের দিকে। এবারের উন্নয়ন বাজেটে চতুর্থ স্থানে রাখা হয়েছে এ খাতকে। প্রস্তাব করা হয় উন্নয়ন বাজেটের 10.7%। তবে গতবারের তুলনায় প্রস্তাবিত বাজেটে এবার কমেছে মোট বরাদ্দ। গত বাজেটে যেখানে 34,819 কোটি টাকা পেয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সেখানে এবার মিলছে 30,317 কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটের তুলনায় আকার বেড়েছে কিছুটা, তবে বরাদ্দের ক্ষেত্রে এবারও উপেক্ষিত সংকটে ধুঁকতে থাকা জ্বালানি খাত। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিশেষভাবে উল্লেখ করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি, স্মার্ট গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ খাতের আধুনিকায়ন, জ্বালানি সংকট কাটাতে স্থলভাগে গ্যাস অনুসন্ধান, নতুন করে ভাসমান ও স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা, সাগরের তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বানের বিষয়টি। অনশোর এলাকায় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য 48টি কূপ খনন ও ওয়ার্ক ওভার করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট 2023 প্রণয়ন করা হয়েছে। এর আওতায় অগভীর সমুদ্রের 9টি ব্লক এবং গভীর সমুদ্রের 15টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের জন্য বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড 2024 শুরু করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে এবারও বড় অঙ্কের ভর্তুকি থাকলেও সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় সরকার। সেক্ষেত্রে নিয়মিত দাম সমন্বয়ের নির্দেশনা আসে বাজেট প্রস্তাবে। যারা নিম্ন বিত্তের লোকজন আছেন, দরিদ্র জনগোষ্ঠী, তারা যখন এই জিনিসটাকে ভোগ করবেন, মানে সেটা বিদ্যুৎ হোক বা জ্বালানি হোক, যদি মিনিমাম একটা অ্যামাউন্টকে যদি কম দামে সরকার রাখতে পারেন, আর যারা অধিক ব্যবহার করছেন তাদের উপরে যদি বেশি আমরা দামটা নির্ধারণ করতে পারি, একটা প্রোগ্রেসিভ
প্রাইসিং যদি আমরা করতে পারি তাহলে হয়তো খানিকটা কষ্ট লাঘব করা যাবে। সামুদ্রিক সম্পদ আহরণ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে দুই ক্ষেত্রেই 100 কোটি টাকা করে বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয় এবারের বাজেটে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরে উৎপাদনে জোর দিয়ে সরকার কৃষি খাতে বরাদ্দ দিয়েছে 38,000 কোটি টাকা। রাখা হয়েছে ভর্তুকি ও প্রণোদনা ব্যবস্থা। তবে অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দ যাই হোক, কৃষির উন্নয়নে দরকার বাজেটের যথাযথ বাস্তবায়ন। অভ্যন্তরীণ উৎপাদনকে গুরুত্ব দিয়ে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 2,885 কোটি টাকা। মোট বরাদ্দ 38,259 কোটি। 2023-24 অর্থ বছরে এই বরাদ্দ ছিল 35,374 কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, সারে ভর্তুকি দেওয়ার পাশাপাশি কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণের প্রতিও জোর দিচ্ছে সরকার। কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী 2024-25 অর্থ বছরে 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আগামী অর্থ বছরের জন্য কৃষি খাত বরাদ্দ পেয়েছে মোট বাজেটের 5.9%, যেখানে শস্য কৃষির জন্য 3.4% ও বাকি 4 মন্ত্রণালয় পেয়েছে 2.5%। কৃষিবিদরা বলছেন, বরাদ্দ বাস্তবায়নে দরকার সরকারের যথাযথ তদারকি। ভর্তুকি যেটা দিচ্ছেন এটাও তো আপনার মনে করেন অনেক ক্ষেত্রে কৃষকরা কিন্তু এই ভর্তুকির সুবিধাটা পাচ্ছে না, কারণ এক শ্রেণীর এই যে যারা ডিলার তারা কিন্তু আপনার কৃষককে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রতারিত করে। সরকার বলেন, কৃষি ডিপার্টমেন্ট বলেন, গবেষণা, তারা সামগ্রিক কৃষিটাকে ভাবছে, কিন্তু বাংলাদেশ কিন্তু সামগ্রিক কৃষি কিনে ভাবলে হবে না। কৃষির উন্নয়ন টেকসই করতে উন্নত বিপণনের ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ারও পরামর্শ দিচ্ছেন খাত বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। বৃহস্পতিবার রাজধানীতে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, এই বাজেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপনের পরপরই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে ছাত্রলীগ। কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। শিক্ষা ব্যবস্থায় অগ্রগতির পাশাপাশি জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রণয়নে ভূমিকা রাখবে এই স্মার্ট বাজেট বলে মন্তব্য করেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। বৈশ্বিক অর্থনীতির যে সূচকগুলোতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপযোগী একটি সৃজনশীল বাজেট প্রদান করা হয়েছে এবং আমরা যে নলেজ বেসড ইকোনমির কথা বলি, সেই জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য বর্তমান বাজেট ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি এই বাজেটের মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধান বহুলাংশেই সামনের দিকে এগিয়ে যাবে এবং এই বাজেটের মাধ্যমে কারিগরি শিক্ষামূলক যে শিক্ষার দিকে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছি, সেই শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের অগ্রসরতা আরও বৃদ্ধি পাবে। বাজেট ঘোষণায় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনন্দ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার জন্য আমি মনে করি যে এই বর্তমান সরকারের নেতৃত্বে এই বাজেট আমাদেরকে সেই পথে এগিয়ে নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বাজেট গণমুখী বাজেট, এই বাজেট গরিব দুঃখী মানুষের কল্যাণের জন্য, এই বাজেট মুক্তিযুদ্ধের চেতনার বাজেট। এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ একটি স্থিতিশীল দেশ হিসেবে সারা বিশ্বে প্রসিদ্ধ হবে। রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রস্তাবিত বাজেটকে লুটেরাদের বাজেট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, লুটপাট করতেই এই বাজেট দেওয়া হয়েছে। এটি শুধু গণবিরোধী নয়, দেশবিরোধী বাজেট বলেও মন্তব্য করেন তিনি। সরকার লুটেরাতে পরিণত হয়েছে, তো লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত
জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে। পুরো বাজেটটাই দেখুন মেগা প্রজেক্টের এবং মেগা চুরি মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। 15 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ, পরদিন 16 জুন পবিত্র ঈদুল আজহা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। বৃহস্পতিবার সৌদি আরবের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য ব্যাপক আয়োজন করা হয়। এদিন স্থানীয় সময় 7:26 দেশটির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করে সৌদির সুপ্রিম কোর্ট। সৌদি আরবের চাঁদ দেখার কেন্দ্রীয় স্থান সুদাইর ও তুমের থেকে চাঁদ দেখা যায়নি, তবে দেশটির আল হারিক থেকে জ্যোতির্বিদ আবদুল্লাহ আল কাথরি প্রথম চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। সেই হিসাবে আগামী 15 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ, পরদিন 16 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর মধ্যে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের 12 লাখের বেশি মুসল্লি। এবার বিশ্বের প্রায় 30 লাখ মানুষ হজ পালন করবেন। বাংলাদেশ থেকে 85,257 জন মানুষ যাচ্ছেন হজ পালনে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বেশ কয়েকটি দেশে 16 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে জয় বাংলা হাফ ম্যারাথন। সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, বহুল কাঙ্ক্ষিত জয় বাংলা ম্যারাথন কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যেমনটা দেখেছি আসলে ভোর 5টায় প্রায় 5,500 আবেদন করলো, 3,500 মানুষ কিন্তু এখানে এই ম্যারাথনে অংশ নিয়েছেন। আমরা যদি বলি, আমরা দেখেছি এর আগে মেয়র আতিকুল ইসলাম ছিলেন, এছাড়া পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী, এছাড়া নৌবাহিনীর সদস্যরা ছিলেন। এছাড়া এর বাইরে যারা নিজের স্বাস্থ্যকে খুব ভালোবাসেন তারা কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে অংশ নিচ্ছেন। আমরা কিন্তু দেখেছি এখানে বিভিন্ন কর্মস্থলে যারা সবসময় কাজে ব্যস্ত থাকেন তারা আসলে নিজেদের স্বাস্থ্য সচেতনতার দিক থেকে এই ইয়াতে এসে অংশগ্রহণ করেছেন। আমরা যেমনটা জেনেছি আসলে এখানে কিন্তু যে প্রথম হবে এই হাফ ম্যারাথনে, যেটা কিনা এই হাতিরঝিলের জায়গাটা কিন্তু 3বার রাউন্ড দিতে হবে। তো সেই জায়গা থেকে যে প্রথম হবেন সে কিন্তু 1 লক্ষ টাকা পুরস্কার পাবেন। এছাড়া যে দ্বিতীয় হবেন তাকে কিন্তু 75,000 টাকা পুরস্কার ঘোষণা করা হবে। এরপর 10 জন পর্যন্ত সিরিয়াল ওয়াইজ 10 জন পর্যন্ত কিন্তু তাদেরকে পুরস্কার দেয়া হবে। আমরা আসলে দেখেছি আসলে অনেক বৃদ্ধ মানুষও কিন্তু এখানে অংশ নিয়েছেন। আসলে 50 ঊর্ধ্ব অনেক মানুষই কিন্তু এখানে আছেন। আসলে তারা বলেছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন আসলে নিজের শরীরটাকে যদি ফিট রাখতে হয় তাহলে এর বিকল্প নেই। তারা সবসময় এই প্রতিযোগিতাটার জন্য কিন্তু বেশ কয়েকদিন ধরেই তারা প্রস্তুতি নিয়েছেন এবং প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে তারা অংশগ্রহণ করেছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি আসলে অনেক নারীরাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। আসলে যাদের বয়স আসলে 50-এর বেশি এরকম নারীদেরও কিন্তু আমরা দেখেছি এখানে। তো সর্বোপরি আমরা যদি বলি আসলে এখানে একটা উৎসব মুখর পরিবেশ, যেহেতু প্রথমবারের মতো এই আসরটা অনুষ্ঠিত হয়েছে। তো একটা উৎসব মুখর পরিবেশে যেমন আয়োজনটা প্রথম দিকে কিন্তু খুবই ভালো ছিল, আয়োজনটা খুবই সুন্দর হয়েছে তার দিক থেকে। এবং আমরা যদি বলি আসলে এখানে কিন্তু অনেক মানুষ আছে। এছাড়া এখানে কিন্তু আমরা যেমনটা জানি 5,000 আবেদন এসেছিল প্রোগ্রামে সৌন্দর্য রাখার জন্য, কিন্তু সেটা কমিয়ে 3500-তে আনা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হাতিরঝিল থেকে। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। মূল ভেন্যুতে ব্যাটিং বোলিং না করে বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। গ্র্যান্ড প্রেরিতে অনুশীলনের সুযোগ থাকলেও ইনডোরের শেষ মুহূর্তে প্রস্তুতি সেরেছেন স্কোয়াডের মাত্র 5 ক্রিকেটার। তাদের সঙ্গে না এসে টিম হোটেলেই ছিলেন হেড কোচ হাতুরে সিংহে। যদিও ভেন্যুতে গিয়ে সেন্টার উইকেটের পাশে নিজেদের ছাড়িয়ে নিয়েছে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট।
আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সেই টার্ফের উইকেটে প্র্যাকটিস করছে। এমন না যে বাংলাদেশ দল এখানে আজ প্রথম অনুশীলন করছে, এর আগেও করেছে। তার পেছনে একটা কারণ ছিল, সেটা বৃষ্টির কারণে অনুশীলন মাঠ খেলার উপযোগী ছিল না। কিন্তু ম্যাচের ঠিক আগের দিন যখন বাংলাদেশ দলের জন্য আইসিসি সময় বরাদ্দ করে রেখেছিল ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, সেটা বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এই ইনডোরে এসে টার্ফের উইকেটে ব্যাটিং অনুশীলন করছে এবং সেটাও দলের সব খেলোয়াড় কিন্তু আসেননি, মাত্র 6 জন ক্রিকেটার, এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে থাকা 5 জন এবং এর বাইরে থাকা রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ট্রাভেল করা আফিফ হোসেন ধ্রুব অনুশীলন করছেন। নাজমুল হোসেন শান্ত রান খরায় ভুগছেন, তার ব্যাটে রান খুব দরকার। আমরা তাকে দেখেছি তিনি রান পেতে বা তার ছন্দ ফিরে পেতে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক সময় তার বল ব্যাটে ঠিকমতো আসছে না, তিনি বিরক্ত হচ্ছেন, তিনি স্টাম্প ভাঙছেন। আরেকজনের কথা বলতে হয় লিটন দাসও কিন্তু গত ম্যাচটাতে যদি আমরা বলি ভারতের বিপক্ষে খুব একটা রান পাননি, তারপরও সে লিটন দাস আজ অনুশীলনে নেই। তার চেয়ে বড় কথা বাংলাদেশ দল প্রথম ম্যাচ বিশ্বকাপের ভাইটাল ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে অনুশীলনে কিন্তু নেই হেড কোচ চন্ডিকা হাথুর সিং, বাকি দলের সবাই কিন্তু আছে। তার মানে হেড কোচের যে দায়িত্বটা পালন করার কথা তিনি সেটা করছেন না, তিনি হয়তো বা হোটেলে বসে বিশ্রাম করছেন। শ্রীলঙ্কার 2 পেসার তারা কিন্তু সেন্টার উইকেটের পাশের যে উইকেটগুলো রয়েছে সেই উইকেটে বোলিং অনুশীলন করছে প্রায় আধা ঘন্টারও বেশি সময়। বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে যাচ্ছে মূল মাঠে কোনো অনুশীলন না করে। গতকাল ফিল্ডিং প্র্যাকটিস করেছিল বাংলাদেশ দল, কিন্তু ব্যাটসম্যান বা বোলাররা মূল মাঠের যে অনুশীলন সুবিধা যেটা ম্যাচের আগের দিন আইসিসির প্রোটোকল অনুযায়ী যেই দল দুটো ম্যাচ খেলে তারা পেয়ে থাকে, বাংলাদেশ কিন্তু সেটা গ্রহণ করতে পারলো না। তবে শ্রীলঙ্কা দল কিন্তু ঠিকই গ্র্যান্ড প্রেরিতে অনুশীলন করেই কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে। পুরো দেশের চোখ রয়েছে এই 15 ক্রিকেটারের দিকে, তবে সবাই কিন্তু আমরা দেখছি ক্রিকেটাররা চেষ্টা করলেও ক্রিকেট বোর্ডের মাঝে প্ল্যানিং একটা সমন্বয়হীনতা। তবে সবকিছু ছাপিয়ে সবাই কিন্তু এটাই চায় যে বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করছে, যেভাবে নিজেদের প্রিপেয়ার করছে, এই প্রিপারেশন যেন যথেষ্ট হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় এনে দিতে। ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ঘিরে উৎসবে নামে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। ম্যাচের আগে ডালাসের ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম ঘুরে তাদের সঙ্গে কথা বলেছেন লস্কর আল মামুন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ক্রিকেটটা বাঙালির রক্তে মিশে আছে। মার্কিন মূলকে 22 গজের খেলা অপরিচিত হলেও যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখনও লাল সবুজের জার্সিতে শেকড়ের টান ঠিকই খুঁজে। এবার সেই বিদেশ বিভুঁয়ে টাইগারদের কাছ থেকে দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্র প্রবাসীদের। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে উল্লেখযোগ্য বাংলাদেশি হাজির হয়েছেন ভেন্যু ডালাসে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই শহরে এসে পৌঁছেছে বাংলাদেশিরা। দেশের বাইরে থেকে এসেছেন অনেকে। এছাড়াও টেক্সাসের উত্তরাঞ্চলের শহর ডালাসে প্রায় 1.5 লক্ষাধিক বাংলাদেশির বসবাস। সব মিলিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচকে ঘিরে এক ধরনের উৎসব মুখর পরিবেশ লাল সবুজ সমর্থকদের মাঝে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা আমরা দেখার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছি, আমি অলরেডি বলেছি, এবং এখানে একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে। বাংলাদেশ জয়ের মাধ্যমে এই ডালাস টেক্সাস গ্র্যান্ড প্রি থেকে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে এবং আমরা অতি আশাবাদ যে বাংলাদেশ এবার দ্বিতীয় রাউন্ডে খেলবে। দলের সাম্প্রতিক পারফরমেন্স যেমনই হোক না কেন, ডালাসে বাংলাদেশ দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত প্রবাসীরা। ডালাসে হচ্ছে খুব বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে, তার পক্ষ থেকে সবাই আমাদের টিমকে সাপোর্ট করবে, সেজন্য সেটা নিয়ে আমরা খুবই খুশি। যুক্তরাষ্ট্রে প্রায় দিন 20 ধরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ সহ 4 টি-20তে মাঠে নামলেও ডালাসে এটাই হবে টাইগারদের প্রথম খেলার অভিজ্ঞতা। খেলা দেখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে জড়ো হয়েছে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা প্রিয় দল বাংলাদেশ প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে খেলবে পরবর্তী রাউন্ডে। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এই মুহূর্তে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাসে আছে সহকর্মী সাজিদ মুস্তাহিদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে বাংলাদেশের বিশ্বকাপ মিশন কিন্তু শুরু হতে যাচ্ছে আর ঠিক 24 ঘন্টা পর। আমার পেছনে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম, এখানে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা বিপক্ষে লড়বে এবং যেটা বলছিলাম যে বাংলাদেশের এই ম্যাচ ঘিরে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমার সঙ্গে আছেন লস্কর আল মামুন, সহকর্মী। লস্কর ভাই, আপনি তো ক্যালিফোর্নিয়া থেকে চলে আসছেন এই ম্যাচ দেখতে। ধন্যবাদ সাজিদ। যেটি আপনি বললেন একটু আগে, নিঃসন্দেহে সত্যি কথা, কারণ এই জায়গাটিতে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে ডালাস,
এই ডালাসে আমরা যতটুকু জেনেছি তাতে তথ্য মতে সেটি হচ্ছে যে প্রায় অর্ধলক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের বসবাস এটি, সেদিক থেকে বিবেচনা করলে একটি বাংলাদেশিদের শহর বলা চলে। তো সেই জায়গাটায় যখন বিশ্বকাপের প্রথম ম্যাচটি হতে যাচ্ছে এবং তা এই ডালাসের এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে হচ্ছে, তো কেন নয়, শুধু বাংলাদেশিরা এখানে এসেছেন, তারা খেলা দেখবেন, তাদের প্রস্তুতি অনেক ব্যাপক। আজকে আপনিও কথা বলেছেন, আমিও দিনভর কথা বলেছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। কেমন দেখলেন আসলে, মানে তাদের মধ্যে এক্সাইটমেন্ট কেমন কাজ করছে? বাংলাদেশ তো ঠিক ওয়ার্ল্ড কাপ শুরুর আগে হিউস্টন, এখান থেকে 3 ঘন্টা ড্রাইভ, এই হিউস্টনে কিন্তু একটা সিরিজ হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে। এরপরও প্রবাসীদের মাঝে কেমন আগ্রহ দেখছেন এই ম্যাচ নিয়ে? আগ্রহের কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় যে প্রত্যেকটা বাংলাদেশির মধ্যেই একটা দেশপ্রেম কাজ করে। অবশ্যই। তো সেখানে তারা বলেছেন যে হারুক এবং জিতুক, যেটাই হোক না কেন, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। তো সেই মূল মন্ত্রটি তাদের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রবাসে থাকলে তাদের হৃদয়টা বাংলাদেশই পড়ে আছে। তো বাংলাদেশের টিম খেলতে আসছে যুক্তরাষ্ট্রে, সুতরাং যে খেলাই হোক না কেন, যে ধরনের পারফরমেন্সই হোক না কেন, তারা তাদের খেলা দেখতে আসবে এবং তাদেরকে ভালোবাসতে, সমর্থন জানাতে তারা মাঠে থাকবে। এক্স্যাক্টলি, আমরা কিন্তু দেখেছি যে এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের যে ম্যাচগুলো হয়েছে প্রত্যেকটা কিন্তু এক্সাইটিং ম্যাচ হয়েছে। যদি বলতে হয় শুরুতেই কানাডা এবং ইউএসএ এর ম্যাচ, এই মাঠ দিয়ে বিশ্বকাপ শুরু হয়, সেই ম্যাচে কিন্তু দেখেছিলাম যে যুক্তরাষ্ট্র দারুণ একটা রান চেস করেছিল। আজকেও একটা ম্যাচ হয়েছে, এখানে যুক্তরাষ্ট্র হারিয়েছে মাইটি পাকিস্তানকে, তাদের বোলিং আক্রমণ পুরো বিশ্বে নন্দিত। মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, হারিস শ্রফ, নাসিম শাহর মতো পেসারদের তারা মোকাবেলা করে সুপার ওভারের ম্যাচ জিতেছে। আপনি পা রাখার সঙ্গে সঙ্গে এমন একটা ম্যাচ দেখেছেন, একটু লাকি ফিল হচ্ছে কি? আমি ওই মুহূর্তে 10 ওভার খেলা বাকি, তখন দেখলাম যে পাকিস্তানি সমর্থকরা বেরিয়ে যাচ্ছে। জি। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন বেরিয়ে যাচ্ছ, তোমাদের খেলা তো এখনো আছে। বলে আমরা তো পাকিস্তানকে এই ধরনের খেলা আমরা কখনোই দেখি নাই, তো আমরা আশা করছি যে এরকম খেলা দেখার জন্য এত কষ্ট করার কোনো মানে হয় না, কারণ প্রচন্ড তাপ ছিল, রৌদ্র ছিল। সকালবেলা এখনো খুব তাপ, সন্ধ্যা এখানে 7:30 বাজে। তারপরও হ্যাঁ, এখানকার অধিবাসীরা যারা বাংলাদেশি তারা বললেন যে এই ধরনের টেম্পারেচার, এটা নাকি তাদের জন্য একটি ভালো উত্তাপ, মানে খুব বেশি ক্ষতিকারক উত্তাপ না, তাদের ভাষায় এর চেয়েও অনেক বেশি হয়। তো সেই দিক থেকে বিচার করলে আগামী দিন যারা খেলা দেখবেন বাংলাদেশিদের, তাদের কিন্তু একটি প্রস্তুতি নেওয়ার দরকার রয়েছে, বিশেষ করে শিশু যারা আছে তাদের ক্ষেত্রে। সেই প্রিকশনারি গুলো তাদের মেইনটেইন করা উচিত। একটি অ্যাডভান্টেজ আছে সাজিদ, সেটি হচ্ছে যে কালকে যে খেলাটি হবে সেটি ডে নাইট, এবং সেটি কিন্তু একটু রাতে, অর্থাৎ এখন ঠিক এই সময় আমরা যখন কথা বলছি এই সময় শুরু হবে। তো একটু আমরা মনে করি যে কিছুটা স্বস্তিদায়ক থাকবে। অবশ্যই। আমাদের সঙ্গে কিন্তু অনেক বাংলাদেশি আমরা দেখছি মাঠে এসেছেন, একজন আছেন, তার সঙ্গে একটু তার কথা বলতে চাইবো যে আসলে তারা কি ভাবছেন। যদি এই দিক দিয়ে আসতেন একটু, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইবো। আপনি তো ডালাসের বাসিন্দা, ডালাসে মানুষদের মধ্যে লস্কর আল মামুন উনি বললেন যে কতটা উৎসাহ উদ্দীপনা, আপনারা আসলে কতটা প্রস্তুত কালকে মাঠে এসে দলকে সমর্থন দিবেন? গর্জন, গ্যালারিতে গর্জন তুলতে পারবেন আপনারা কালকে? আমরা আসলে সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমাদের এটা একটা দীর্ঘদিনের প্রত্যাশা। প্রথমবারের মতো এই টেক্সাসের ডালাসের মাটিতে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে। টেক্সাসের আশেপাশে যতগুলো আপনার স্টেট আছে, লুজিয়ানা, অ্যালাবামা, ওকলাহোমা, আরকানসা, সেখান থেকে ব্যাপক প্রচুর পরিমাণ বাঙালি মানুষ, প্রবাসীরা এখানে এসেছেন। তো আমরা একটা ভালো ম্যাচ আশা করতেছি বাংলাদেশের কাছ থেকে, এবং ইট ডাজেন্ট ম্যাটার, আমরা সবসময় বাংলাদেশকে সাপোর্ট করে যাব। এবং এই ধরনের, আমি থাকি ডালাসে দীর্ঘদিন যাবত, এই ধরনের মানুষের সমাগম বিগত কখনো ডালাসে হয়নি। সেটাই, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ ক্রিকেট দল যখন যেখানে খেলা, বিশ্বের যে প্রান্তেই সমর্থকরা সেখানে ছুটে যান। কিছুদিন আগে একটা পডকাস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে কিন্তু সাবেক 2 ক্রিকেটার আকরাম খান এবং আতার আলী খান দুজনেই বলেছেন একটা কথা, বাংলাদেশের ক্রিকেটের প্রাণ হচ্ছে এই সমর্থকরা। আমরা জানি যে বাংলাদেশ খুব একটা খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে আপনি কতটুকু বিশ্বাস করেন বাংলাদেশ দল এখানে বেশ কয়েকদিন ধরে আছে, প্র্যাকটিস করেছে, আপনি কতটা বিশ্বাস করেন যে বাংলাদেশ কালকে শ্রীলঙ্কার এগেইনস্ট একটা টাফ ফাইট দিয়ে শেষ পর্যন্ত জিততে পারবে কিনা? মানে আপনার কি মনে হয়? দেখুন, ক্রিকেট একটি মহা গৌরবময় অনুষ্ঠিতের খেলা, যেটি সবসময় বলে থাকি আমরা। আর তার কিন্তু বেশ কয়েকটি দৃষ্টান্ত আমরা দেখেছি, আজকের ম্যাচটিও তার মধ্যে পড়ে আমার মনে হচ্ছে, কারণ একটি সুপার ওভারের ম্যাচ, একটা সুপার এক্সাইটেড ম্যাচ হয়েছে। তো এই ম্যাচটি থেকে যদি আমরা দেখি, এর আগে একটি খেলা হয়েছে শ্রীলঙ্কা কিন্তু 77 রানে অল আউট হয়েছে 19.1 ওভারে। তো সেটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আসলেই ক্রিকেট যে অঘটন এবং অঘটনের খেলা, সেটির বাইরে কেউ নাই। তারপরও বাংলাদেশ যেহেতু একটি পারফরমেন্স কিছুটা
সাম্প্রতিককালে সন্তোষজনক নয়, কিন্তু আমরা আশা করি যে শ্রীলঙ্কার সাথে বহু ম্যাচ তারা খেলেছে, এবার তাদের কিন্তু প্রস্তুতিও আছে এবং তারা আমরা মনে করি যে তারা ভালো করবে এবং শ্রীলঙ্কার সাথে জিতলে যেহেতু বাংলাদেশের একটি দ্বিতীয় রাউন্ডের যাওয়ার একটি সুবর্ণ সুযোগ আছে, সেটিকে তারা কাজে লাগাবে। এক্স্যাক্টলি, বাংলাদেশ কিন্তু রিসেন্টলি যতগুলো ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার সাথে সবগুলো কিন্তু বেশ নেল বিটিং হয়েছে। আমরা যদি বলি গত ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই সবার মনে আছে ইন্ডিয়াতে দিল্লিতে ম্যাচটা হয়েছিল, মাঠে ছিলাম আমি, ম্যাচটা দেখেছিলাম, টাইমড আউট, যে টাইমড আউট আসলে পুরো বিশ্বে সমাদৃত, পুরো বিশ্বে আলোচিত হয়েছিল। সাকিব আল হাসান অ্যাঞ্জেলো ম্যাথুসকে কিন্তু টাইমড আউট করেছিলেন। আজকেও আমরা দেখেছি অ্যাঞ্জেলো ম্যাথুস অনুশীলন করছে। নিশ্চয়ই এরপর আমরা দেখেছি এবছর যখন বাংলাদেশে সফর করেছে শ্রীলঙ্কা দল, তখন তারা সেই সেলিব্রেশন করেছে। তার বিপরীতে বাংলাদেশ দলও কিন্তু সিরিজ জিতে সেলিব্রেট করেছে। সো ডেফিনেটলি এগুলো কিন্তু কিছুটা উত্তাপ দিচ্ছে মাঠে। আপনার কি মনে হয় যে মাঠের খেলাতেও তো সেই উত্তাপটা থাকবে এবার? ডেফিনেটলি, কারণ সেই উত্তাপ থাকবে এবং যেহেতু প্রচুর বাংলাদেশিদের সমর্থন এখানে আছে, সেটি একটি বাড়তি সুবিধা থাকবে, কারণ তারা বলেছেন গলা ফাটাবেন। তো এই যে সমর্থন মাঠের বাইরে থেকে, সেটি একটি বড় নিয়ামক হিসেবে কাজ করবে বলে মনে। আপনার কাছে একটি ছোট বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আজকে খেলার ঠিক আগের যে একটি প্রেস ব্রিফিং হয়েছে, সেখানে আপনি ছিলেন, শান্ত এবং বাংলাদেশ টিমের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে তো একটি তথ্য রয়েছে, আপনি যদি বলেন যে সেই তথ্য। এক্স্যাক্টলি, আসলে যেটা মেইন যেটা যে দলের এখন মেন্টালি কেমন আছে, তারা কতটা মোটিভেটেড, এই বিষয়গুলো জিজ্ঞেস করা হয়েছিল। ব্যাটিং অর্ডারে অনেক প্রবলেমে আছে, আমরা জানি যে টপ অর্ডার ব্যর্থ হচ্ছে। তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ চেষ্টা করছে যে টপ অর্ডার ব্যাটসম্যানরা যাতে ওভারকাম করে যেই প্রবলেমগুলো তাদের হচ্ছে, তারা প্র্যাকটিস করেছে। এবং একই সঙ্গে উইকেট নিয়ে আমরা জানি এই উইকেটে একটা ম্যাচে 190+ রান হচ্ছে, আজ 160। শান্ত কিন্তু বলেছেন যে চেষ্টা, উইকেটও তো ভাবছেন না, হোপফুলি ভালো খেলতে চান তারা। আমরা কিন্তু আসলে সেটাই চাইবো যে বাংলাদেশ ক্রিকেট দল যেন একটা ভালো পারফর্ম উপহার দিক এবং ডালাসের যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদেরকে যেন হাসি মুখে আসলে মাঠ থেকে ফিরতে পারে, এটা আসলে সবার চাও। তা এই ছিল আমাদের কাছে ডালাস থেকে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের ডালাস থেকে। আবারও বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এবিসিসিআই। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যক্তি করসীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 4.5 লাখ করা, রাজস্ব ঘাটতি কমাতে দেশজ উৎসের চেয়ে বিদেশি ঋণের উপর জোর দেওয়ার আহ্বান জানান। মূল্যস্ফীতি ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। আমি মনে করি যে অ্যাম্বিশিয়াস কোনো প্রজেক্ট না নিলে এবং আমাদের যদি সবাই মিলে যদি এটাকে কাজটা ঠিকভাবে করা যায়, তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে। বাজারে ঘাটতি প্রায় 2,56,000 কোটি টাকা, যেখান থেকে প্রায় 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমরা মনে করি এটা বেশি, বিদেশ থেকে লোন নিতে পারে, তাইলে কিন্তু আমরা মনে করি এটা ভালো হবে। 2024-25 অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বিভাগ আয় করবে 4,80,000 কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন পুরো অটোমেশন না হলে কমবে না দুর্নীতি, বাড়বে না কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি। আর ব্যবসায়ীদের দাবি অরাজকতা ও হয়রানি বন্ধ করতে হবে ভ্যাট ব্যবস্থায়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সংকোচন নীতিতে ভর করেই 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটে আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। রাষ্ট্রীয় বিশালে ব্যয়ের হিসেবে প্রধান আয়ের উৎস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে সব মিলিয়ে 5,41,000 কোটি টাকা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে 53তম প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে রাজস্ব আদায়ের তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত 5,41,000 কোটি টাকার মধ্যে এনবিআর এর মাধ্যমে 4,80,000 কোটি ও অন্যান্য উৎস থেকে আয় করা হবে 61,000 কোটি টাকা। কিন্তু আসন্ন অর্থ বছরও পুরো রাজস্ব কাঠামো অটোমেশন প্রক্রিয়ার নির্দিষ্ট কোনো ঘোষণা না থাকায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক মানে ট্যাক্স পেয়ার মতন করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে, আন্দাজ করা হয়। সার্ভে তো এনবিআর করাবে, এনবিআর তো করে না, তাদের মানে অন্য প্রবলেম আছে। তারা হয়তো আপনার ওই যে ঘুষ যে খায়, এগুলো আপনার তাদের বন্ধ হয়ে যাবে।
ব্যবসায়ীদের দাবি ভ্যাট আদায়ের শৃঙ্খলা ঠিক রাখতে দূর করতে হবে অব্যবস্থাপনা। যে দোকানগুলোতে বসানো হয়েছে 20টা দোকান থেকে মাল কিনতে যাবেন 5 লক্ষ টাকার মাল কিনতে গেলে 5,50,000 টাকা হয়ে যাবে। আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পড়বে 5 লক্ষ টাকা। কোন কাস্টমার ঢুকবে তাদের থেকে মাল নেওয়ার জন্য? ব্যবসায়ী ধ্বংস হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ভ্যাট আদায় প্রক্রিয়া সহজে মনিটরিং কার্যক্রম পরিচালনায় একটি অ্যাপ তৈরির কথাও জানানো হয় প্রস্তাবিত বাজেট বক্তৃতায়। প্রযোজ্য শুল্ক কর অব্যাহতি সংক্রান্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক 6 দফা দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ঐতিহাসিক 6 দফা দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রতি বছর বাজেটের আকার বাড়লেও স্বাধীনতার 52 বছরে অর্থ বরাদ্দে কয়েক লাখ কোটি টাকা বৈষম্যের শিকার রংপুর অঞ্চল, যার প্রত্যক্ষ ফল এই অঞ্চলে বেকারত্ব ও দারিদ্রতার হার। সমবরাদ্দ না মেলায় গতি পায়নি শিল্প খাত, আর অর্থনীতি কৃষির ওপর টিকে থাকলেও টেকসই পরিকল্পনায় নেই তেমন বরাদ্দ। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে রংপুর অঞ্চল যে বরাদ্দ পেয়ে থাকে তা দিয়ে উন্নয়ন সম্ভব নয়। এমনকি স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা তা থেকেও অনেক পিছিয়ে পড়বে এই অঞ্চল। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। প্রতি বছর রংপুর বিভাগে গড়ে 35 লাখ টন ধান ও 20 লাখ টন ভুট্টা উৎপাদন হচ্ছে, আর উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে জায়গা করে নিয়েছে বিশ্ববাজারে। তবে ক্রমাগত সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বাড়ায় শস্য উৎপাদনে উদ্বেগ বেড়েছে কৃষকের। এরই মধ্যে আসার খবর হলো, এবারের প্রস্তাবিত বাজেটে গেল বছরের তুলনায় কৃষিতে বরাদ্দ বেড়েছে 2,885 কোটি টাকা। একই সাথে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ভর্তুকিরও। তবে কৃষক নেতারা বলছেন, দেশের অর্থনীতিতে এই অঞ্চলের কৃষি যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বরাদ্দে ততটা গুরুত্ব পায় না। শিল্পভিত্তিক কৃষি কলকারখানা গড়ে তুলতে হবে। উত্তরাঞ্চলের এই হিডেন ডায়মন্ড কৃষিকে বাঁচাতে গেলে এই বিশেষ বরাদ্দ এই উত্তরাঞ্চলের কৃষকের জন্য দেওয়া অত্যন্ত জরুরি। নানা প্রতিকূলতা পেরিয়ে রংপুর অঞ্চলের কৃষিখাত মজবুত হলেও বরাদ্দ বৈষম্যের কারণে পিছিয়েছে শিল্প খাত। ফলে সৃষ্টি হয়নি কর্মসংস্থান। এখনো সবথেকে বেশি কর্মহীন মানুষ রংপুর বিভাগে। 2016-17 অর্থ বছরে এডিবিতে রংপুর বিভাগের জন্য বরাদ্দ ছিল গড়ে 3.13%, আর 2018-19 অর্থ বছরে কমে দাঁড়িয়েছে 0.98%। অথচ ঢাকা বিভাগের জন্য এই বরাদ্দ ছিল 38.54%। আর চলতি বাজেটে অন্য সিটি কর্পোরেশন যেখানে বরাদ্দ পেয়েছে 300 থেকে 1,500 কোটি টাকা পর্যন্ত, সেখানে রংপুর সিটি কর্পোরেশন কোনো বরাদ্দই পায়নি। বরাদ্দে এমন বৈষম্য দেখা গেছে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও। মোট যে বাজেট অত্যন্ত কম অংশ আমরা রংপুর অঞ্চলে পাচ্ছি। আমি বলবো যে 1% কম অংশ আমরা পেয়ে থাকি, এবং এই বাজেট দিয়ে আসলে উন্নয়ন সম্ভব না। এবং আমাদের যে
স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে আমরা অনেকটা পিছিয়ে যাব। একইভাবে অন্য বিভাগের অর্থনৈতিক অঞ্চলগুলোতে যেখানে শত শত কোটি টাকা বরাদ্দ মিলেছে, সেখানে এই অঞ্চলে জমি অধিগ্রহণই শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ব্যবসায়ী নেতারা বলছেন, রংপুর অঞ্চলের উন্নয়নে আলাদা শিল্পনীতি ও বরাদ্দ প্রয়োজন। একটি উন্নয়ন যদি সবাইকে নিয়ে না হয়, কাউকে পেছনে ফেলে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেই উন্নয়ন কিন্তু পুষ্টবিদ্ধ হবে। অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে। এখানে একটা স্পেশাল বাজেট দিনাজপুর বা উত্তরাঞ্চলের জন্য অবশ্যই সরকারের করা উচিত। গেল কয়েক দশক ধরে নদী ভাঙ্গন ও বন্যায় শত শত কোটি টাকার ক্ষতি হলেও স্বল্প মেয়াদে কিছু প্রকল্পেই তা সীমাবদ্ধ। অধিকার কর্মীরা বলছেন, বিশাল জনগোষ্ঠীর জীবনমান রক্ষায় বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য দীর্ঘ সময়ের দাবি থাকলেও তা উপেক্ষিত থেকে যাচ্ছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ৬ দফার ভিত্তিতে 11 দফা আন্দোলন শুরু করে এদেশের ছাত্র সমাজ, এবং আমরা এটাই সত্য, ৬৫-তে পাক ভারত যুদ্ধ, এই যুদ্ধে এই তৎকালীন পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল, পূর্ব বাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না, এবং সে কারণে ৬ দফার প্রয়োজনটা বেশি করে অনুভূত হয়। সত্য কথা বলতে কি, ৬ দফা যদি না হতো তাহলে ৬৯-এ ৬ দফা ভিত্তিক 11 দফা গণবিস্ফোরণ, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হতো কিনা, সেটাই হলো বড় কথা। এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি, স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে। এই দিবসটি 7ই মার্চ, এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ হয়ে যায়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে, 7ই মার্চ নির্বাসনে এবং 7ই জুনও নির্বাসিত হয়ে যায়। তবে আপনারা গতকালকে বাজেট দিয়েছেন, কিন্তু এই বাজেটের প্রতিক্রিয়ায় বিরোধী দল বিএনপি যে কথা বলছে যে তারা এই বাজেট, আমি একটা কথা বলি, প্রসঙ্গটা অন্যদিকে নেবেন না। বাজেটের আলাদা, আগামীকাল আমরা বাজেট বক্তৃতা করব। গতকাল আমি একটা রিয়াকশন দিয়েছি, বারবার রিয়াকশন দেওয়া তো যা বলছে আগামীকাল জবাব দেব। থ্যাংক ইউ। কারণ 7ই জুন এমন একটা দিন, আপনি তখন হেডিং যাবেন বিএনপি, এটা তো হয় না। স্বাধীনতার পথে এটা স্বাধিকার সংগ্রামের টার্নিং পয়েন্ট, এটাই ধানমন্ডিতে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বৃষ্টিপাত কমে যাওয়ায় কমতে শুরু করেছে সুরমা সহ সব নদীর পানি। তবে এখনও সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কিছু এলাকার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এরই মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাঁধ ভেঙে হাওরে প্রবেশ করেছে পানি।
বেড়িবাঁধ ভেঙে হাওরে হু হু করে ঢুকছে পানি। বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও এলাকা দিয়ে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করে। ছোট বড় 137টি হাওরে পানি বাড়ায় বন্যা আতঙ্কে ভুগছেন বাসিন্দারা। যে ঘরবাড়ি আছে সবই ডুবে যাবে, এই পশু আছে ওগুলো অবস্থা খুব খারাপ হবে। বাচ্চা কাচ্চা লইয়া গরু বাছুর ছাগি মেরা লইয়া এগুলো লই আমরা কই যা রাস্তাঘাট সব মানে ডুবাই দিছে। তো নদীর পানি যদি এখন আসে তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ। সুরমা নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সদর উপজেলার 2টি ইউনিয়নে সড়কের 10 কিলোমিটার অংশ পানিতে তলিয়ে গেছে। এদিকে সিলেটের নদীর পানি উঁচু জায়গা থেকে নেমে গেলেও নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। কোমর পর্যন্ত পানি ছিল, কিছুটা কমছে কিন্তু এখনো ঘরের পানি কমছে না। তবে বৃহস্পতিবার সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় এ অঞ্চলে 14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই যাত্রায় প্রস্তুত পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। পরিবহন ও যাত্রী পারাপারে থাকছে পর্যাপ্ত লঞ্চ, ফেরি ও স্পিডবোট। তবে পানীয় স্রোত বৃদ্ধি পাওয়ায় রাতে বন্ধ থাকবে স্পিডবোট। ঈদুল আজহায় কোরবানি পশু পরিবহন হওয়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। নদীতে পানি বাড়ায় পন্টুন ঠিক করে স্তরে রাখতে কাজ করছেন শ্রমিকরা। এতে নির্বিঘ্নে ফেরিতে ওঠানামা করতে পারছে গাড়ি। ঈদযাত্রা উপলক্ষে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে শেষ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। পরিবহন ও যাত্রী পারাপারে থাকছে পর্যাপ্ত লঞ্চ, ফেরি ও স্পিডবোট। নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় রাতে বন্ধ থাকবে স্পিডবোট চলাচল। তবে কাজিরহাটে ঘাট সংখ্যা না বাড়ানো এবং ঝড় বৃষ্টিতে পারাপার বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বিগত ঈদগুলোতে আমরা যেভাবে সাফল্যের সাথে আমরা কাজ করতে সক্ষম হয়েছি, এবারও ইনশাল্লাহ আমরা সেটা অব্যাহত রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ ধরে রাখতে সক্ষম হব। ওভারলোডিং যাতে না হয় আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেছি। ঈদ যাত্রায় কোরবানির পশু পরিবহন হওয়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নৌ দুর্ঘটনা সংঘটিত হওয়ার ক্ষেত্রে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা করার জন্য মোট 14 দিনে আমাদের টহল টিম প্লাস ইনস্ট্যান্ট 24 ঘন্টা ওইখানে আমাদের টিম একটা নিয়োজিত থাকে, যাতে সবাই নিরাপদে যেতে পারে, গরু নিয়েও যেতে পারে এবং গরু বিক্রি করে তারা যাতে নিরাপদে বাড়িতে টাকা নিয়ে যেতে পারে সেই ধরনের ব্যবস্থা থাকবে। যাত্রী পারাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে বা অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না পারে বা যথাযথ দোকানপাট বসে যানজটের সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আমাদের সহ যে পদক্ষেপ সেটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে নিশ্চিত করে আমরা এই যে ঈদের যে বাড়ি ফেরা এবং ফিরে আসা এবং পশু যে পরিবহন সেগুলো আমরা সুন্দরভাবে তুলে আনতে সক্ষম হব। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ছোট বড় 23টি ফেরি, 33টি লঞ্চ ও 41টি স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে ঈদযাত্রার জন্য। সময় সংবাদ, মানিকগঞ্জ। টাঙ্গাইল পৌরসভার লৌহজং নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও নেই কোনো সংযোগ সড়ক। এ কারণে 3 বছর ধরে কচুয়াডাঙ্গা এলাকার সড়ক দিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এমনকি বাঁশের মই দিয়ে সেতুতে উঠতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অথচ এ নিয়ে কোনো কথাই বলতে রাজি নন নির্মাণকারী প্রতিষ্ঠান, পৌরসভা কর্তৃপক্ষ। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশিদ খানের ছবির রিপোর্ট। ব্রিজের দুই পাশে নেই সংযোগ সড়ক। ঝুঁকি নিয়ে বাঁশের কাঠামো তৈরি করে মূল সেতুতে উঠে পার হতে হচ্ছে নদী। 2020 সালে টাঙ্গাইল পৌরসভার কচুয়াডাঙ্গা চরপাথলি এলাকায় লৌহজং নদীর উপর একটি সেতু নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। কার্যাদেশের সময় মতো নির্মাণ হলেও করা হয়নি সংযোগ সেতুর কাজ। এ কারণে চলাচল উপযোগী রাস্তা থাকা সত্ত্বেও এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি। বাঁশের মই দিয়ে উঠতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। 2 বছর আগে কাজ শুরু করছে কিন্তু আজ পর্যন্ত কাজের কোনো শেষ হয় নাই। এই যে বাঁশের ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, মানুষ ব্যথা পাইতে হাসপাতালে গেতেছে। এই যে লোহার যে প্যারাক থাকে, প্যারাকগুলাও পায়ের ভিতরে গেঁথে যায়, অনেকে এরকম নজির আছে গেঁথে গেছে, যার কারণে অনেকেই পঙ্গু হয়ে যায়। সরকারের কাছে আবেদন করি যে আমাদের খুব দ্রুত আমাদের এই ব্রিজের সাথে সংযোগ রাস্তা করে আমাদেরকে যাতায়াত সহজ করার জন্য। এদিকে সেতুর বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি পৌরসভার মেয়র ও নির্বাহী প্রকৌশলী। তবে স্থানীয় কাউন্সিলর জানান, ঠিকাদারের সঙ্গে একাধিকবার বসার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। শত শত লোক, হাজার হাজার লোক চলাফেরা করে। আমিও তো একটা সমাধান চাই। আর সমাধান হচ্ছে আমি কন্ট্রাক্টর সহ মেয়র সাহেবের
কয়েকবার দফায় বৈঠক করে দিচ্ছি, হচ্ছে না কেন? সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় 4 কোটি টাকা। আর সেতুটি দিয়ে লৌহচং নদী পার হন প্রায় 10 গ্রামের কয়েক হাজার মানুষ। সময় সংবাদ, টাঙ্গাইল। অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ চলছে মাদারীপুর পৌরসভায়। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন বলে জানান নগর পরিকল্পনাবিদরা। এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই ফায়ার সার্ভিসের। আর পৌরসভা কর্তৃপক্ষের যুক্তি জনবল সংকটের। সাদা দাকানোর ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র ও বাণিজ্যিক নগরী পুরান বাজার। প্রধান সড়কের পাশেই গড়ে উঠেছে হাজী আব্দুর রাজ্জাক সুপার মার্কেট নামে 5 তলা ভবন। অভিযোগ আছে অনুমতি ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনটিতে রয়েছে ব্যাংক, ডেন্টাল ক্লিনিক, লাইব্রেরি, মোবাইল মার্কেট সহ একাধিক দোকান, অথচ নেই নিরাপত্তার কোনো ব্যবস্থা। এদিকে পাশের মুচিবাড়ি মোড় এলাকায় সম্প্রতি একইভাবে গড়ে উঠেছে গোলাম নবীর মালিকানাধীন 5 তলা ভবন। স্থানীয় সরকার বিভাগের অবকাঠামো আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন বলেও অভিযোগ রয়েছে। শুধু এই দুটি ভবনই নয়, শহরের বিভিন্ন স্থানে এভাবেই শত শত ভবন নির্মাণ করা হয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে ভবন মালিকরা প্রভাবশালী হওয়ায় আইন মানছেন না। তাদের ক্ষমতা আছে, তারা মনে করে হয়তো পরবর্তীতে এই বিষয়গুলো আমরা আমাদের মতো ম্যানেজ করে নেব, কিন্তু এই বিষয়গুলো আসলে হয়ে ওঠে না। এর ফলে হয় কি, অননুমোদিত ভবনগুলো অননুমোদিতভাবেই থেকে যায় এবং এই শহরের ইউটিলিটি সার্ভিস এবং অন্যান্য জননিরাপত্তার ক্ষেত্রে এগুলো হুমকি তৈরি করে থাকে। আর চোখের সামনেই এভাবে একাধিক ভবন নির্মাণ হলেও খোরা যুক্তিতেই আটকে আছে ফায়ার সার্ভিস। তারা 15 তলা ফাউন্ডেশন দিয়ে তারা 1 তলা 2 তলা বা 5 তলা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। যেহেতু আমাদের আইনে আছে 6 তলার উপর হলে বহুতল ভবন আমরা একসঙ্গে যেতে পারি, কিন্তু আমরা বুঝতে পারছি না এটা কি বহুতল ভবন হবে কিনা। তবে ফাইলিং দেখে বোঝা যাচ্ছে এটা বহুতল ভবন হবে। এত কিছুর পরেও যেন অসহায় পৌর কর্তৃপক্ষ। জনবল সংকট থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে দাবি তাদের। আমাদের জনবল সংকটের কারণে আমরা সেই ভবনগুলো যথার্থ নিয়ন্ত্রণের মধ্যে রেখে রাখতে পারছি না। মাদারীপুর পৌরসভার 1,53,000 জনসংখ্যার বিপরীতে প্রায় 16,000 হোল্ডিং নম্বর রয়েছে। এর মধ্যে পাকা ভবনের সংখ্যা 7,284টি। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো ভবন মালিক। বিশেষজ্ঞরা বলছেন, অনুমতি ছাড়া যত্রতত্র এমন ভবন নির্মাণ বাড়াচ্ছে ঝুঁকি, অন্যদিকে সৌন্দর্য হারাচ্ছে শহরের। এখনই এটি বন্ধ করা না গেলে আগামীতে চরম মূল্য দিতে হতে পারে পৌরবাসীকে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। গতকাল দুপুরে নগরের অলকার মোড়ে চেম্বার ভবনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাত নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, রাজশাহী শহরের পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ তিনি। বৈঠকের শুরুতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা জানান চেম্বারের সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। ভোলায় মুদি দোকান থেকে জেলেদের খাদ্য সহায়তার 39 বস্তা চাল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, জেলেদের বিনামূল্যে খাদ্য সহায়তার চাল সুবিধাভোগীদের না দিয়ে বোরহানুদ্দিনের রানীগঞ্জ বাজারের শাহজাহান শিকদারের মুদি দোকানে মজুত করা হয় বিক্রির জন্য। খবর পেয়ে অভিযান চালে 39 বস্তায় 1170 কেজি চাল জব্দ করেন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দোকান মালিক জানান, তিনি মমিন ভুইয়া নামের এক ব্যক্তির কাছ থেকে 2 টন চাল কিনে নিয়েছেন। নওগাঁর হাটে বেড়েছে ধানের সরবরাহ। কাটারি জাতের ধান প্রতিমণ 1250 টাকা কিনলেও সেই ধান 1170 টাকায় বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাতে নওগাঁর সরস্বতীপুর হাটে আছেন রিপোর্টার এমআর রকি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, চলতি বুড়ো মৌসুমের ধান মাঠ থেকে প্রায় আরো 20 দিন আগে চাষির ঘরে উঠেছে। এসব ধান পর্যায়ক্রমে চাষিরা বিক্রি করে থাকেন এবং ভোর সকালে চাষিরা কিন্তু এই হাটগুলোতে ধান নিয়ে আসেন এবং গত কয়েকদিনের ব্যবধানে দেখছিলাম ধানের এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে সরবরাহটা বাড়ছে এবং হাটগুলোতে কিন্তু সকাল থেকে বেলা 11টা পর্যন্ত বিভিন্ন জাতের যে ধান রয়েছে, নাজির শাল, কাটারি, বিধান 90, সুগন্ধি জাতের ধান, এই ধানগুলো কিন্তু পর্যায়ক্রমে হাটগুলোতে এখন সরবরাহটা বাড়তির দিকে এবং বাড়তি হওয়ার কারণে কিন্তু এই হাটে গত কয়েকদিনের তুলনায় দেখছিলাম যেসব ধান হঠাৎ করে কিন্তু দরের জায়গাটা
30 থেকে 40 টাকা, বিশেষ করে কাটারি জাতের ধান 1250 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। সেই ধান কিন্তু এখন সর্বোচ্চ 1180 বা 1170 টাকা প্রতি মন কিনছেন এখানকার ব্যাপারীরা। এছাড়া বিধান 90, যেটা একটু সুগন্ধি জাতের সরু জাতের ধান, এই ধানটি 1300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। আজকের হাটে সর্বোচ্চ 1200 টাকা প্রতি মন বিক্রি করছেন। হঠাৎ করে এরকম আসলে দর কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীরা আসলে তারা বলছেন যে গতকালকে একটি বাজেট পেশ হয়েছে, বাজেট পেশ হওয়ার পর তারা আসলে একটা হিসেব করে ধান কিনছেন, কারণ ধানের এবং চালের বাজারের একটা ফারাককে লক্ষ্য রেখে কিন্তু এই বাজারে তারা এক ধরনের ওঠানামার এই চিত্রটি তারা বলছেন। তবে যেভাবে বলি ধানের দর নিচে নেমে যাওয়ার কারণে চাষিরা বলছেন যে দফায় দফায় কৃষি উপকরণের দর বাড়ছে, কিন্তু ধান যখন হাটে নিয়ে আসছেন বিক্রির জন্য সেই মুহূর্তে কিন্তু তারা কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না। এক্ষেত্রে আসলে বাজারগুলোতে এক ধরনের স্থানীয় যারা এখানে ব্যাপারী রয়েছেন তারাই মূলত একটা দাম বেঁধে দেন এবং এই বেঁধে দেওয়া দরেই চাষিরা ধান বিক্রি করতে এসে তাদের কাঙ্ক্ষিত দর কিন্তু তারা পায় না। ফলে চাষিরা বলছেন ধানের যে মুনাফা, এই মুনাফাটা কিন্তু স্বাভাবিকভাবে চাষির ঘরে না গিয়ে ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে মজুত করে পরের ধাপে কিন্তু প্রতি মনে 100 থেকে 120 টাকা অতিরিক্ত মুনাফা করে কিন্তু তারা বিক্রি করে থাকেন। এক্ষেত্রে আসলে হাটগুলোতে সরকারের এক ধরনের নজরদারি তারা প্রত্যাশা করছেন এবং হাটে যে পরিমাণ ধান এই মুহূর্তে উঠছে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন কারণ দেখিয়েই কিন্তু দরের জায়গাটা এরকম লাফিয়ে কমিয়ে দেওয়া হচ্ছে। প্রথম দিকে যে ধান বিক্রি করেছিল 1300, সেই ধান কিন্তু 1200 সর্বোচ্চ বিক্রি হচ্ছে এবং এরকম দফায় দফায় দর নিচে নেমে যাওয়ার কারণে চাষিরা যে অভিযোগ করছেন এবার কিন্তু উৎপাদন খরচ অনেক বেড়েছে, সেই তুলনায় হাটে ধান বিক্রি করতে এসে কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না। এই ছিল নওগাঁর সার্বিক ধান বেচা কেনার খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। খেলার মাঠ কিংবা বাড়ির আঙিনায় খোলা মাঠে চলছে স্কুল। বই খাতা নিয়ে এসব স্কুলে পড়ছেন কৃষক। টেকসই পুষ্টিকর নিরাপদ খাদ্য উৎপাদন, উদ্যোক্তাদের মান উন্নয়নে কিশোরগঞ্জে আলো ছড়াচ্ছে কৃষি বিভাগের পার্টনার স্কুল। ব্যতিক্রমী এই বিদ্যালয়ে পড়ে কৃষক পরিবেশ বান্ধব চাষাবাদে আরও দক্ষ হচ্ছেন। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। খেলার মাঠে বসে ক্লাস করছেন একদল নারী, হাতে বই খাতা। বিভিন্ন বয়সের এই নারীরা পেশায় কৃষক। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চোখে পড়বে গ্রামের প্রান্তিক কৃষকদের এমন ব্যতিক্রমী স্কুলের। কৃষি বিভাগের এসব বিদ্যালয়ে কৃষকদের হাতে কলমে শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদের নানা বিষয়। ফসলের মাঠের পাশে কিংবা বাগানের খোলা জায়গায় হয় এই বিদ্যালয়ের ক্লাস। এখান থেকে শিক্ষা নিয়ে ফসলের রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে ভূমিকা রাখতে পারছেন তারা। মায়ের যত্ন আমরা কিভাবে নিবে, ভবিষ্যৎ প্রজন্মের যেন পুষ্টিহীনতায় না ভুগে, সেজন্য আমরা কি করব, সবকিছু আমরা পুষ্টি ক্লাসে সব শিখতে পারছি পার্টনার স্কুলে। এখান থেকে শিক্ষার মাধ্যমে আমি বাড়িতে একটা পুষ্টি বাগান করেছি, শাকসবজি উৎপাদন করি, যা আমার ফ্যামিলির পারিবারিক পুষ্টি চাহিদা মিটে। হলুদ পাতা ব্যবহার করলে পরিশ্রম লাগে না, এরপরে এটাতে ফসল ভালো হয়। অন্য ওষুধ টষুধ নিজে বানায় এইগুলি ব্যবহার করুন যায় আর কি। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল নামের এসব স্কুল। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে 25 জন কৃষক সপ্তাহে একদিন করে 10টি স্টেশনে ক্লাস করেন। উপজেলা কৃষি কর্মকর্তা এবং একজন উপসহকারী কৃষি কর্মকর্তা স্কুল পরিচালনা করেন। কৃষকরা যে গতানুগতিক কৃষি কাজ করে সেই জায়গা থেকে বেরিয়ে এসে যেন ওনারা উত্তম কৃষি চর্চা যেটা আছে সেটা যেন করতে পারে। কলা, কচু, প্রচুর আয়রন আছে। এই প্রচলিত শব্দগুলো, প্রচলিত জিনিসগুলো আমরা এই স্কুলের মাধ্যমে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। জেলার সবগুলো উপজেলাতেই পরিচালিত হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল। 2023 সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্প চলবে 2028 সালের জুন পর্যন্ত। সময় সংবাদ, কিশোরগঞ্জ। অভিবাসন নীতিতে আরও কঠোর হচ্ছে মালদ্বীপ। বিদেশি কর্মী নিয়োগে নীতিমালা পরিবর্তনের পাশাপাশি নিয়োগকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে কাজ শুরু করেছে দেশটির সরকার। বিদেশি কর্মীদের জরিমানা পরিশোধে নিয়োগকর্তাদের সময়সীমা বেঁধে দিয়েছে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় দেশটিতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মালদ্বীপের শ্রমবাজারে অবৈধ প্রবাসী কর্মীদের একটি বড় অংশ বাংলাদেশিরা। দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের দ্রুত শৃঙ্খলা ও নজরদারির মধ্যে আনতে চায় মালদ্বীপ সরকার। তবে এ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসাধু মধ্যস্বত্বভোগী নিয়োগকর্তা। সরকারের বৈধকরণের যে কোনো উদ্যোগেই জড়িয়ে পড়ছে এসব চক্র।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 10,619টি নিবন্ধিত নিয়োগকর্তার অধীনে 1,02,807 জন অভিবাসী কর্মীর জরিমানা এবং ফি বকেয়া রয়েছে, যা স্থানীয় মুদ্রায় 167 রুপিয়া। আগামী 18 মাসের মধ্যে দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগকর্তাদের সমস্ত বকেয়া ফি এবং জরিমানা নিষ্পত্তি করতে সময়সীমা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে নতুন শ্রমিক নিয়োগের পারমিট ইস্যু স্থগিত করা হবে। আমরা বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু মানুষদেরকে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে। তারা টেনশনে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে আমাদের শ্রম বাজারটাকে ধ্বংস করে দিয়েছে। অসৎ কাজের সাথে লিপ্ত আছে, ওদের কারণেই মূলত ভিসাটা বন্ধ হয়ে গেছে। আমি এখানকার হাইকমিশনার স্যারের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই দিকগুলো দেখবেন, আর বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে মালদ্বীপের শ্রমবাজার আবারও খুলে দেওয়া হয়। আমাদের বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী বলা যায়, এরা হলো লোকজন নিয়ে এসে যে পরিমাণ টাকা পয়সা এরা নিচ্ছে, তো আমাদের লোকজন নিয়ে আসার কথা বলে আজ থেকে 3 মাস 4 মাস আগে 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু দালালরা আসলে এরা কোঠাগুলো দিতে পারতেছে না। এ অবস্থায় এখনো যারা অবৈধভাবে মালদ্বীপে বসবাস করছেন তাদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন। একটি বড় সংখ্যক আমাদের কর্মীরাই বৈধ হতে পেরেছেন, তবে এখনো কিছু সংখ্যক কর্মী তারা আনডকুমেন্টেড অবস্থায় রয়েছেন। তাদেরকে আমরা বিভিন্ন সময় অনুরোধ করে যাচ্ছি যাতে করে তারা বৈধ হন এবং বৈধ কোনো কোম্পানির অধীনে চাকরি করে। চলমান বৈধকরণ প্রক্রিয়ায় যে সকল অবৈধ অভিবাসী অংশ নেবেন না তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে এবং পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ স্থগিত রাখা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। অসলোর প্রাণকেন্দ্রে রয়েছে নরওয়ের একটি বৃহত্তম ও প্রাচীন গণগ্রন্থাগার। এখানে মিলিত হয় সব মানুষ ও সংস্কৃতি। গ্রন্থাগারটির নাম ডাইকমান। আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলী হওয়ায় দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয় এটি। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত। জ্ঞান পিপাসু সমাজ সংস্কারক ও বিখ্যাত বই সংগ্রাহক কার্ল ডাইকমান তার সংগ্রহের 6000 বই দান করেছিলেন নরওয়ের রাজধানী অসলোর বাসিন্দাদের জন্য। তার দান করা বই নিয়ে 1785 সালে এই গ্রন্থাগারের যাত্রা। দীর্ঘ 239 বছরে গ্রন্থাগারটির সংগ্রহের তালিকা যেমন বেড়েছে তেমনি এর আধুনিকায়নও হয়েছে। গ্রন্থাগারে 11 লাখের বেশি বই, ম্যাগাজিন ও চলচ্চিত্র আছে। একজন বই প্রেমী এখান থেকে একসঙ্গে একাধিক বই নিতে পারেন, এজন্য দিতে হয় না কোনো চার্জ। তবে যথাসময়ে বই ফেরত না দিলে গুনতে হয় জরিমানা। সপ্তাহের 7 দিনই খোলা থাকে গ্রন্থাগার। অসলোর বেশ চমকপ্রদ জায়গা এই গ্রন্থাগারটি। সব বয়সী মানুষ এখানে মিলিত হন, সব সংস্কৃতির মিলনস্থল এটি। সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রবেশ করা যায়। এটি তৈরি করতে অনেক অর্থ ব্যয় হয়েছে। নরওয়েতে আমরা সম্মিলিত হয়ে এমন কাজে ব্যয় করি যাতে সবাই ব্যবহার করতে পারেন। অসলোতে যেমন দরিদ্র মানুষ আছে তেমন আছে ধনীও। সবার সন্তান এখানে একসঙ্গে মিলিত হয়। বাংলাদেশি মুদ্রায় 2600 কোটি টাকা ব্যয়ে গ্রন্থাগার 5 তলা নতুন ভবন নির্মাণ করা হয়। অসলো সিটি সরকারের ব্যবস্থাপনা ও মালিকানাধীন এই গ্রন্থাগার অসলো সেন্ট্রাল স্টেশন ও অপেরা হাউসের ঠিক মাঝখানে অবস্থিত। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারও বাজেটে 2,56,000 কোটি টাকা ঘাটতি মেটানো হবে ব্যাংক ঋণে। গতবারের চেয়ে বরাদ্দ কম বিদ্যুৎ জ্বালানি খাতে। বড় অঙ্কের ভর্তুকি থাকলেও বেরিয়ে আসতে চায় সরকার। এবং বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিনও অনুশীলন বিমুখ টাইগাররা। হেড কোচ সহ অধিকাংশের হোটেল বিলাস। সমর্থনে ডালাসে আসছেন প্রবাসীরা। এ ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ কনক। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।